শুভ সকাল। আমি আপনাদের ১ সপ্তাহ আগে "ইউ ক্যান হিল ইউর লাইফ" এই বইটি থেকে ১ম অধ্যায় পাঠ করে শুনিয়েছিলাম। যেখানে বলা হয়েছিল আমরা আমাদের যে ভুলগুলো করে থাকি, আমাদের বিশ্বাস এবং ভ্রান্ত ধারণা থেকে আমাদের জীবনের উৎপত্তি হয়। অর্থাৎ আমি যা আজকে করছি, আগামী দিনে আমার জীবনে ঘটে থাকে। আজ আমি ২য় অধ্যায় আপনাদের পড়ে শোনাবো এবং এই অডিও বুকটি আপনারা ঘুমে অথবা কোনো জায়গায় বাসে বসে কানে হেডফোন লাগিয়ে শুনতে পারেন, যাতে আপনাদের অনেক ভালো হয়। তাহলে চলুন শুরু করা যাক। সমস্যা কি? ২য় অধ্যায়। নিজেকে দেখুন, আমার শরীর কাজ করছে না। আমার শরীর ব্যথা করছে, রক্তপাত হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আমি খুঁড়িয়ে হাঁটছি, পা জ্বালাপোড়া করছে। বয়স হয়ে যাচ্ছে, চোখে ঠিকমতো দেখতে পাই না, কানে কম শুনি, ইত্যাদি, ইত্যাদি। এছাড়াও আরো কত কি অভিযোগ আছে আপনার। আমার মনে হয় এসব অভিযোগ সবাই শুনেছি। আমার সম্পর্কটা কাজ করছে না। সম্পর্কটা ধীরে নিভে যাচ্ছে। আমার প্রতি আর মনোযোগ নেই। সে খুব বেশি চাহিদাপ্রবণ হয়ে উঠছে। আমাকে সমর্থন দিচ্ছে না। সবসময় আমার সমালোচনা করছে। নিষ্ঠুর। আমাকে একটু একা থাকতে দেয় না। সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। আমার কথা কখনো শোনে না। ইত্যাদি, ইত্যাদি। এছাড়াও আরো রয়েছে আপনার নিজের সৃষ্টি করা নানান অভিযোগ। হ্যাঁ, এসবও আমি শুনেছি। টাকা পয়সা নিয়ে ঝামেলায় আছি। টাকা পয়সা নাই। যা টাকা পাই তাতে চলে না। টাকা ছুঁতে চাই, পারি না। টাকা যখন হাতে আসে খুব দ্রুতই খরচ হয়ে যাচ্ছে। যে টাকা পাই তা নিয়ে সংসার চলে না। টাকা-পয়সা সব হাতের আঙ্গুল গলে বেরিয়ে যাচ্ছে, ইত্যাদি, ইত্যাদি। এছাড়াও রয়েছে আপনার নিজের বানানো আরো কিছু অভিযোগ। হ্যাঁ, এসব অভিযোগ আমি শুনেছি। আমার জীবন ঠিকঠাক চলছে না। আমি যা করতে চাই তা পারি না। আমি কাউকে খুশি করতে পারি না। আমি জানি না আমি কি করব। আমার নিজের জন্য কখনো সময় থাকে না। আমার প্রয়োজন এবং আকাঙ্ক্ষা কখনো পূরণ হয় না। আমি এসব করছি শুধুমাত্র ওদেরকে খুশি করার জন্য। আমি স্রেফ একটা পাপোশ। আমি যা করতে চাই না কেন তাতে কারো কিছু এসে যায় না। আমার কোনো প্রতিভা নেই। আমি কেন আমি কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারি না। আমি সব কাজেই গড়িমসি করি, ইত্যাদি, ইত্যাদি। এর সঙ্গে আরো আছে আপনার মন গড়া কিছু নালিশ। এসব আমি বহুবার শুনেছি। আমি যখন আমার নতুন কোনো ক্লায়েন্টকে জিজ্ঞেস করি, জীবন কেমন চলছে? উপরের কোনো না কোনো জবাব পাই তার কাছ থেকে, কিংবা একাধিক জবাব আসে। তার তারা ভাবে তারা জানে সমস্যাটা কি। কিন্তু আমি জানি এসব অনুযোগ আসলে আভ্যন্তরীণ মনের চিন্তার প্যাটার্নের বাইরের প্রভাব। আভ্যন্তরীণ মনের চিন্তার প্যাটার্নের আরেকটা গভীর ও আরো ফান্ডামেন্টাল একটা প্যাটার্ন রয়েছে, যেটি সকল বাহ্যিক প্রভাবের ভিত্তি। আমি তাদেরকে যেসব প্রশ্ন করে উপরের জবাবগুলো পাই, আপনার জীবনে কি ঘটছে? শরীর স্বাস্থ্য আপনার কেমন আছে? আপনি কি কাজ করেন? আপনি কি আপনার কাজটি পছন্দ করেন? আপনার অর্থনৈতিক অবস্থা কিরকম? আপনার প্রেমের জীবন কেমন চলছে? শেষ সম্পর্কটা কিভাবে অবসান ঘটল? তার আগের সম্পর্কটা কিভাবে সমাপ্তি ঘটেছিল? আপনার শৈশবের কথা বলুন সংক্ষেপে। প্রশ্ন করার পরে আমি আমার ক্লায়েন্টদের চেহারা এবং শারীরিক অঙ্গভঙ্গি লক্ষ্য করি। তবে তারা কি বলেন তা মনোযোগ দিয়ে শুনি। আমি তাদের কথা শুনে বুঝতে পারি কেন এসব সমস্যার মাঝ দিয়ে তারা যাচ্ছেন। আমরা আমার মুখে আমরা মুখে যা বলি তা কিন্তু আভ্যন্তরীণ মনের চিন্তার বহিঃপ্রকাশ। তবে মাঝে মধ্যে তাদের কথার সঙ্গে তাদের অভিজ্ঞতা মেলে না। তখন বুঝতে পারি তারা যা বলছেন সেসবের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই, অথবা মিথ্যা বলছেন। তবে প্রতিটিরই রয়েছে শুরু করার একটি সূচনা এবং কোত্থেকে আরম্ভ করা যায় তার একটা দিক নির্দেশনা। তাহলে আমরা কিভাবে এর অনুশীলন করতে পারি?
শুনে নিই। অনুশীলন আমার করা উচিত। এরপরে আমি যা করি তা হলো তাদেরকে একটা রাইটিং প্যাড এবং কলম দিয়ে কাগজের উপর লিখতে বলি। আমার উচিত ড্যাশ, ড্যাশ, ড্যাশ। তাদেরকে একটি তালিকা লিখতে হয় এই বাক্যটি ৫-৬ ভঙ্গিতে শেষ করার জন্য। কারো পক্ষে শুরু করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কেউ আবার লিখতে শুরু করলে আবেগের তোড়ে থামতেই জানে না। আমি তখন তাদেরকে বলি একেবারে তালিকাটা আমাকে পড়ে শোনাতে এবং প্রতিটি বাক্য যেন শুরু হয় আমার করা উচিত দিয়ে। তারা যখন একটি করে বাক্য পড়েন, আমি তখন জিজ্ঞেস করি কেন? তারা যে জবাব দেন তা বেশ চিত্তাকর্ষক। যেমন, আমার মা বলে আমার করা উচিত, কারণ আমি কিছু করতে চাই। আমার মা বলে আমার করা উচিত, কারণ আমি কিছু করতে ভয় পাই। কারণ আমাকে নিখুঁত হতে হবে। সবারই করা বা পড়া উচিত। আমি পারি না কারণ আমি খুব অলস, আমি খুব পেটে, আমি খুব লম্বা, আমি খুব রোগা, আমি খুব বোকা, আমি খুব কুৎসিত, আমি খুব আমি বড্ড হতভাগা। এসব জবাব দিয়ে বোঝা যায় তারা কোথায় আটকে আছেন। তারা আটকে আছেন তাদের বিশ্বাসে এবং তারা তাদের সীমাবদ্ধতা সম্পর্কে এসব কথাই ভাবছেন। আমি তাদের জবাবের উপর কোনো মন্তব্য করি না। তাদের তালিকা বানানো শেষ হলে আমি উচিত শব্দটি নিয়ে কথা বলি। আমার কাছে মনে হয় উচিত শব্দটি আমাদের ভাষার সবচেয়ে ক্ষতিকর শব্দ। আমরা প্রতিবার যখন উচ্চারণ করি উচিত শব্দটি আমরা আসলে ভুল বলি। আমরা ভুল আছি বা ভুল ছিলাম কিংবা ভুল করতে যাচ্ছি। আমাদের জীবনে ভুলের আর প্রয়োজন নেই। আমাদের দরকার আরো বেশি, আরো বেশি বাছাই করার স্বাধীনতা। আমি পারলে উচিত শব্দটি ভোকাবুলারি থেকে তুলেই দিতাম। সেখানে ঢুকিয়ে দিতাম করব। করব কথাটি আমাদেরকে বাছাই করার সুযোগ দিলে আর ভুল হবে না। আমি তারপর তাদেরকে বলি তালিকাটি আবার পড়তে। তবে তাতে উচিত শব্দটি থাকবে না। থাকবে করব। সেক্ষেত্রে প্রতিটি বাক্যের শুরু হবে এভাবে, আমি যদি সত্যি চাই তাহলে আমি ড্যাশ অমুক কাজটি করব। এতে গোটা বিষয়ের উপর নয়া আলোকপাত করা হলো। তারা করব কথাটি লেখার পরে আমি নমনীয়ভাবে জানতে চাই কেন তারা করেননি। তখন বিভিন্ন জবাব আসে। আমি চাই না করতে, আমি ভয় পাই, আমি জানি না কিভাবে করব, আমি এই কাজ করার জন্য উপযুক্ত নই ইত্যাদি। আমরা প্রায় দেখতে পাই তারা নিজেদেরকে তীব্র ভর্ৎসনা করছেন। বছরের পর বছর ধরে কেন তারা কিছু জিনিস শুরুর দিকে কামনা করেননি, অথবা নিজেদের সমালোচনা করে সুযোগ পাওয়া সত্ত্বেও কেন সেদিন অমুক কাজটি করেননি। অনেকে আছেন যারা এমন সব ক্যারিয়ারের সঙ্গে জড়িত যে কাজটি তাদের ভালো না লাগলেও জোর করে বা বাধ্য হয়ে করছেন, কারণ তাদের মা বাবা তাদেরকে বলছেন কাজটি তাদের করা উচিত। আমাদের মন কতবার ছোট হয়ে গিয়েছে যখন কোনো ধনী আত্মীয়র সঙ্গে তুলনা করে বলা হয়েছে আমাদেরও উচিত ছিল ওরকম ধনী বা স্মার্ট হওয়া। করা উচিত এই তালিকাটি ফেলে দিলে আপনি নিশ্চয়ই মনে অনেক শান্তি পান, স্বস্তি বোধ করেন। এমন অনেক কাজই হয়তো আপনার করা উচিত এর তালিকায় রয়েছে। যেসব কাজ করতে মোটেও মজা পান না, তবু এসব করতে হয় অন্যদেরকে খুশি করতে। আর এই কারণে বহু মানুষ ভাবে অমুক কাজের জন্য তারা ঠিক উপযুক্ত নয়। এরপরে আমি চলে যাব আমার জীবনের দর্শনের ব্যাখ্যায়, যেটি প্রথম অধ্যায়ে বলেছিলাম। এই দর্শনটি খুব সরল। আমরা কিছু দিলে বিনিময়ে কিছু ফেরত পাবো। আমরা যেসব চিন্তা করি এবং বিশ্বাস করি ইউনিভার্স তা পুরোপুরি সমর্থন করে। ছোটবেলায় বড়দের কাছ থেকে আমরা শিখি এসব বিশ্বাস। যাই হোক, আমরা যখন বড় হই তা অভিজ্ঞতা হিসেবে নতুন করে সৃষ্টি হয়। তবে আমরা শুধু চিন্তার ছক বা প্যাটার্ন নিয়ে কাজ করি এবং শক্তির সন্ধিক্ষণ সবসময় বর্তমান মুহূর্ত, পরিবর্তন এই মুহূর্ত থেকে শুরু হতে পারে। নিজেকে ভালোবাসো। আমার ক্লায়েন্টদের যে সমস্যায় থাকুক না কেন, আমি শুধু তাদেরকে বলি নিজেকে ভালোবাসো। ভালোবাসা এক অলৌকিক পন্থা। নিজেদেরকে ভালোবাসতে পারলে আমাদের জীবনে অলৌকিক ব্যাপার ঘটে যাবে। ভালোবাসা আমার কাছে বিরাট ব্যাপার। ভালোবাসা যে কোনো দিকে যেতে পারে। আমি যা যা ভালোবাসি, জীবন, বেঁচে থাকার আনন্দ, যে সৌন্দর্য আমি দেখতে পাই, আরেকজন মানুষ, জ্ঞান, মনের প্রক্রিয়া, আমাদের শরীর এবং যেভাবে তা কাজ করে, প্রাণী,
পাখি, মাছ, ইউনিভার্স। আপনি এই তালিকায় আর কি কি যোগ করতে পারবেন? এখন দেখা যাক আমাদের ভিতরে কিছু জিনিস যা আমরা ভালোবাসি না। আমরা অবিরাম নিজেদেরকে ভৎসনা করি এবং সমালোচনা করি। আমরা মদ, মাদক, আজেবাজে খাবার দিয়ে নিজেদের শরীরে সর্বনাশ করি। আমরা বিশ্বাস করতে থাকি যে কেউ আমাদেরকে ভালোবাসে না। সেবার যথার্থ মূল্য আমরা পাই না। পাবার জন্য চেষ্টাও করি না। আমরা আমাদের শরীরের অসুস্থতা এবং ব্যথার সৃষ্টি করি। আমাদের উপকারে আসবে এমন কাজ করতে গড়িমসি করি। আমরা হইচই এবং বিশৃঙ্খলার মাঝে বাস করি। আমরা ঋণ এবং বোঝা তৈরি করি। যারা আমাদেরকে ছোট করে তাদেরকে আমরা আকৃষ্ট করি। একবার এক চশমা পরা মহিলা এসেছিল আমার কাছে। সে একদিন সকালে ঘুম থেকে উঠে তার কন্টাক্ট লেন্স খুঁজে পাচ্ছিল না। যদিও সে ঠিকঠাকই দেখতে পাচ্ছিল চোখে। কিন্তু ব্যাপারটা সে বিশ্বাসই করতে পারছিল না। বারবার বলছিল, "আমার বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না।" তারপর সে আবার কন্টাক্ট লেন্স পরে নেয়। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার চোখ ঠিক হয়ে গেছে। আমরা যে নিজেদেরকে ভালোবাসতে পারি না, তার আরেকটা কারণ হলো নিজেদের অবমূল্যায়ন। শিশুদের পারফেকশন। আপনি যখন ছোট বাচ্চা ছিলেন, তখন অনেক পারফেক্ট ছিলেন। পারফেক্ট হওয়ার জন্য শিশুদের কিছু করতে হয় না। তারা এমনভাবে আচরণ করে যেন তার ব্যাপারটা জানে। তারা জানে তারা ইউনিভার্সের কেন্দ্রবিন্দু। তাদের যা দরকার তা চাইতে কখনো ভয় পায় না। তারা অত্যন্ত খোলামেলাভাবে নিজেদের আবেগের বহিঃপ্রকাশ ঘটায়। যখন কোনো বাচ্চা রেগে যায়, তখন পাড়াপড়শি জেনে যায়, কারণ সে চিৎকার করে, চেঁচিয়ে পড়া মাথায় তোলে। আর শিশু যখন আনন্দ থাকে, তাও আপনি বুঝতে পারেন। তাদের হাসিমুখ আলোয় ভরে তোলে ঘর তোলে। তাদের হাসিমুখ আলোয় ভরে তোলে ঘর। শিশুর ভালোবাসায় ভরপুর। শিশুরা ভালোবাসায় ভরপুর। ছোটখাটো বাচ্চারা ভালোবাসা না পেলে মরে যায়। বড় হওয়ার পরে আমরা ভালোবাসাহীন পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি, কিন্তু শিশুরা পারে না। শিশুরা নিজেদের শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে ভালোবাসে, এমনকি নিজেদের মুখকেও। তাদের খুব সাহস থাকে। আপনি অমনই ছিলেন। আমরা সবাই এরকমই ছিলাম। তারপর আমরা চারপাশের বড়দের কথা শুনতে শুরু করি, যারা ভয় কী জিনিস তা শিখেছে, এবং আমরা নিজেদের ঔদার্য ঔদার্যতাকে অস্বীকার করতে শুরু করি। আমার ক্লায়েন্টের যখন আমাকে বোঝানোর চেষ্টা করে তারা খুব বাজে মানুষ কিংবা কেউ তাদেরকে ভালোবাসে না, আমি তাদের কথা বিশ্বাস করি না। আমার কাজ হলো তাদেরকে সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাওয়া যখন তারা নিজেদেরকে সত্যি ভালোবাসতে জানত। অনুশীলন ২। অনুশীলন ২ এ বিষয়টা হচ্ছে আয়না। এরপরে আমি আমার মক্কেলদেরকে ছোট্ট একটি আয়না নিতে বলি এবং নিজেদের চোখের দিকে তাকিয়ে তাদের নাম বলতে বলি এবং বলতে বলি, "তুমি যেমন, আমি ঠিক সেভাবে তোমাকে গ্রহণ করেছি এবং ভালোবাসছি।" এই কাজটি অনেকের জন্য বড্ড কঠিন। বেশিরভাগ সময় আমি শীতল প্রতিক্রিয়া পাই। কেউ চিৎকার করে ওঠে, আবার কারো চোখে পানি চলে আসে। কেউ বা রেগে যায়, কেউ বা বলে তারা কাজটি করতে পারবে না। এক লোক একবার আয়না ছুঁড়ে মেরে পালিয়েও গেল। আয়নার সঙ্গে সম্পর্ক স্থাপনে তার অনেক সময় লেগেছে। আয়নায় তাকালে আমি শুধু সমালোচনা দেখতে পাই। মনে পড়ে কতবার আমি কুঞ্চিত করেছি ভুরু। মনে পড়ে নিজের চোখের দিকে তাকাতেই আমার ভয় লাগতো। এই ছোট্ট অনুশীলনটি আমাকে অনেক কিছু দেখিয়েছে। ১ ঘন্টারও কম সবচেয়ে মধ্যে আমি সমস্যার আতলে থাকা বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছি। আমরা যদি সমস্যার লেভেলে নিয়ে কাজ করতে পারি, তাহলে প্রতিটি ডিটেইল নিয়ে সীমাহীন কাজ করা সম্ভব। আর যখন আমরা ভাববো সব ঠিক হয়ে গেছে, এটি তখন অন্য কোথাও গিয়ে অকস্মাৎ আবির্ভূত হবে। সমস্যা খুব কমই সত্যিকারের সমস্যা হয়ে দেখা যায়। মেয়েটি তার চেহারা নিয়ে খুব উৎকণ্ঠিত থাকত, বিশেষ করে দাঁত নিয়ে। সে একের পর এক দাঁতের ডাক্তারের কাছে গিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং আরো খারাপ অবস্থা হয়েছে। সে নিজের নাক ঠিক করতে গিয়েছিল। প্লাস্টিক সার্জারি করে তার নাকের আরো ১২টা বাজিয়ে দিয়েছে। প্রতিটি পেশাদার মানুষ তার ভিতরে এই বিশ্বাস
প্রথিত করেছে যে সে দেখতে কুৎসিত। তবে তার সমস্যা আসলে চেহারা নিয়ে নয়। মেয়েটি বুঝতে পারছিল অন্য কোথাও একটা তজঘট আছে। আরেক মহিলা ছিল বিশ্বাসে ভয়ানক দুর্গন্ধ। তার সঙ্গে কথা বলার দায়। সে ধর্মযাজক হওয়ার জন্য পড়াশোনা করছিল। বাইরে দেখতে সে খুব ধার্মিক, কিন্তু ভিতরে তার মনে স্রোতের মতো বইত ক্রোধ এবং হিংসা। কেউ আর জায়গা দখল করতে পারে এমন ভাবনা মাথায় এলে তার ক্রোধ এবং হিংসার বিস্ফোরণ ঘটত। তার মনের চিন্তা ভাবনাগুলোর প্রকাশ ঘটত তার বিশ্বাসের সঙ্গে। নিজেকে সে ভালোবাসায় মানুষ বলে ভান করত, আর তাকে কেউ হুমকি দিত না। সে নিজেই নিজের জন্য হুমকি হয়ে উঠছিল। ছেলেটির বয়স 15 যখন তার মা তাকে আমার কাছে নিয়ে আসে। ছেলেটি হিসকিস অসুখে রোগী ছিল। তার আয়ু ছিল মাত্র 3 মাস। ছেলের অসুস্থতার মা প্রায় পাগলের মতো হয়ে উঠেছিলেন। তার সঙ্গে কেউ কথাই বলতে পারত না। কিন্তু ছেলেটি ছিল বুদ্ধিমান, চতুর এবং সে বাঁচতে চেয়েছিল। আমি তাকে যা বলব তাই সে করতে রাজি। এমনকি নিজের চিন্তাভাবনা, কথা বলার ভঙ্গি সবকিছুই। তার মা-বাবার বিচ্ছেদ হয়ে গিয়েছিল, কিন্তু তবু তারা সবসময় ঝগড়া করতেন। ছেলেটির জীবনে শান্তির ঘর বলে কিছু ছিল না। ছেলেটি অভিনেতা হতে চেয়েছিল। সে ভাবত বিখ্যাত হলে, টাকা পয়সা থাকলে সবাই তাকে পাত্তা দেবে। আমি তাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছি, বলেছি সে যা তাই যেন খুশি মনে মেনে নেয়। এবং ছেলেটি অবশেষে সুস্থ হয়ে ওঠে। এখন সে অনেক বড় হয়েছে। ব্রড ব্রডওয়েতে নাটক করছে নিয়মিত। সে যখন নিজেকে নিয়ে আনন্দ করার অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকলো, তার জন্য নতুন একটা দ্বার উন্মোচিত হলো। ওভারওয়েট, যা শরীরের অতিরিক্ত ওজন, অনেকেই একটি সমস্যা মনে করে। এর পিছনে বেহুদা তাদের শক্তি ব্যয় করে। আসলে এটি সমস্যা নয়। লোকে ওজন কমানোর জন্য কত চেষ্টাই না করে, কিন্তু তারপরও ওভারওয়েট থেকে দেয়। শরীরের অতিরিক্ত ওজন তাদের সমস্যাগুলোর জন্য দায়, এমন কথায় বলে তারা। অতিরিক্ত ওজন আসলে ভিতরকার সমস্যার একটি বহিঃপ্রকাশ। আমার মতে এটি এক ধরনের ভয়, এবং এর সুরক্ষার প্রয়োজন রয়েছে। আমরা যখন ভয় পাই, অনিরাপদ বোধ করি, তখন সুরক্ষার জন্য অনেকেই শরীরের অতিরিক্ত ওজন চাপিয়ে দিয়ে বলি, শরীরের ওজন অনেক বেশি। এ নিয়ে নিজেকে ভৎসনা করা, প্রত্যেক গ্রাস খাওয়ার সময় অপরাধবোধে ভোগা, ওজন বাড়লে নিজেদের নিয়ম নিয়ে নানান গবেষণা করা, এইসবে আসলে সময়ের অপচয়। 20 বছর পরেও আমরা একই অবস্থায় থাকবো, কারণ আমরা আসলে সমস্যায় হতে হাতে দিইনি। আমরা যা করছি তা হলো নিজেদেরকে আরো ভীত এবং শঙ্কিত করে তুলেছি। কাজেই আমি অতিরিক্ত ওজনের দিকে মনোযোগ দিতে কিংবা ডায়েট করার প্রতি আগ্রহ প্রকাশ করছি না। ডায়েটিং এর আসলে তেমন কাজ হয় না। যে ডায়েট করা উচিত তা হলো মেন্টাল ডায়েট, নেতিবাচক চিন্তাভাবনা মন থেকে ঝেঁটিয়ে দূর করা। আমার ক্লায়েন্টরা প্রায় আমাকে বলে তারা নিজেদেরকে ভালোবাসতে পারে না কারণ তারা খুব মোটা। আমি তাদেরকে বলি তারা মোটা কারণ তারা নিজেদেরকে ভালোবাসে না। আমরা যখন নিজেদেরকে ভালোবাসতে শুরু করব, তখন দেখব কি আশ্চর্যভাবে আমাদের শরীরের থেকে ওজন চলে যাচ্ছে। মাঝে মধ্যে মাঝে মধ্যে ক্লায়েন্টরা আমার উপর রেগে ওঠে যখন তাদেরকে ব্যাখ্যা করি তাদের জীবন বদলে ফেলা কত সহজ কাজ। তারা হয়তো ভাবে আমি তাদের সমস্যা ধরতে পারছি না। একবার এক মহিলা খুব রাগ করে আমাকে বলে ফেলল, আমি এখানে এসেছি আমার নিবন্ধ নিয়ে সাহায্য পেতে, কিভাবে নিজেকে ভালোবাসবো তা শিখতে নয়। আমি বুঝতে পেরেছিলাম এই মহিলার সমস্যা আত্মঘৃণা নিয়ে। নিজের প্রতি তার কোনো প্রেম ছিল না। আর ব্যাপারটা তার নিজের নিবন্ধ ফুটে উঠেছে। নিজেকে অকর্মার ঢেঁকি বলে
ভাবতে বলে কোনো কিছুই সে সফল হতে পারেনি। আসল সমস্যা, আমার ক্লায়েন্ট ছোট্ট আয়নাটির দিকে তাকালো। আমি হেসে আনন্দের সঙ্গে বললাম, গুড, আমরা এখন আসল সমস্যার দিকে দৃষ্টিপাত করছি। আপনাদের সামনে ঠিক কী জিনিস দাঁড়িয়ে আছে তা এখন দেখতে পাবো। আমি তারপর নিজেকে ভালোবাসার ব্যাপারে আরো বেশ কিছু কথা বলি। আর নিজেকে যখন ভালোবাসতে শুরু করবেন, তখন আত্মসমালোচনা করবেন না। আমি ক্লায়েন্টদের দিকে তাকিয়ে জানতে চাই তারা আত্মসমালোচনা করেন কিনা। তাদের প্রতিক্রিয়া দেখে আমি যা বুঝতে পারি, হ্যাঁ, অবশ্যই করি। সব সবসময় করি। তেমন করি না। আত্মসমালোচনা না করলে কিভাবে নিজেকে বদলাবো? সবাই কি এই কাজ করে না? আমি একদম শেষের জনের প্রশ্নের জবাবে বলি, আমরা সবার কথা বলছি না। আমি শুধু আপনার কথা বলছি। আপনি নিজের সমালোচনা কেন করেন? আপনার সমস্যা কি? তারা যখন কথা বলেন, আমি তখন একটি তালিকা তৈরি করি। তারা বলেন, তারা খুব লম্বা, কেউ খুব বেঁটে, কেন বড্ড রোগা, কেউ বুদ্ধিমান, কেউ খুব বুড়ো, কেউ খুব কম বয়সী, কেউ অতিশয় কুৎসিত। বেশিরভাগ সুন্দরী নারী এবং সুদর্শন পুরুষ প্রায় এই কথাটি বলে। কেউ খুব অলস, ইত্যাদি ইত্যাদি। সবশেষে তারা যে কথাটি বলে উপসংহার টানেন তা হলো, আমি আসলে তেমন কর্মের নই। আসল ব্যাপারটা তাহলে জানা গেল, তারা আত্মসমালোচনা করেন কারণ তারা বিশ্বাস করে তারা তেমন কর্মের নন। অর্থাৎ এই কথাটি থেকে একটি বিষয় পরিষ্কার বেরিয়ে এলো যে এরা কেউই নিজেদেরকে ভালোবাসে না, এবং এটাই আসল সমস্যা। অনাদি এই জীবন নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ, যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। আপনারা সবসময় বলবেন, অনাদি এই জীবন নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ, যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই এবং শেষ নেই, শুধু রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিংয়ের সারাংশ ও অভিজ্ঞতা। জীবন কখনো স্থির এবং নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমাকে সৃষ্টি করে রয়েছে, আমি তার মাঝে আছি, এবং এই শক্তি আমার নিজের পরিপার্শ্বিকতা তৈরি করতে ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনের এই শক্তি আমি সেখানে যেখানে খুশি, যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। আমরা আমার যখন পূর্ণ থেকে সরে আসি, তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক, এবং সেটি শুরু হচ্ছে এখন থেকে, এবং এখন থেকে আমার পৃথিবীতে সবকিছুই মঙ্গলময়। ধন্যবাদ সবাইকে দ্বিতীয় অধ্যায় শোনার জন্য। তৃতীয় অধ্যায় শুনতে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।